আমি জন্ম নিয়েছিলাম সেকেলে কলকাতায়। শহরে স্যাকড়া গাড়ি ছুটছে তখন ছড়ছড় করে ধুলো উড়িয়ে, দড়ির চাবুক পড়ছে হাড় বের করা ঘোড়ার পিঠে। না ছিল ট্রাম, না ছিল বাস, না ছিল মোটর গাড়ি। তখন কাজের এত বেশি হাসপাসানি ছিল না, রয়ে বসে দিন চলত। বাবুরা অফিসে যেতেন কোষে তামাক টেনে নিয়ে পান চিবোতে চিবোতে, কেউ বা পালকি চড়ে, কেউ বা ভাগের গাড়িতে। যারা ছিলেন টাকাওয়ালা তাদের গাড়ি ছিল তকমা আঁকা। চামড়ার আধ ঘুমটাওয়ালা কোচ বাক্সে কোচমান বসত মাথায় পাগড়ি হেলে। দুই দুই সইস থাকতো পিছনে, কোমরে চামড় বাঁধা। হেইও শব্দে চমক লাগিয়ে দিত পায়ে চলতি মানুষকে। মেয়েদের বাইরে যাওয়া আসা ছিল দরজা বন্ধ পালকির হাঁপ ধরানো অন্ধকার। গাড়ি চড়তে ছিল ভারী লজ্জা। রোদ বৃষ্টিতে মাথায় ছাতা উঠত না। কোনো মেয়ের গায়ে সেমিজ, পায়ে জুতো দেখলে সেটাকে বলতো মেম সাহেব। তার মানে লজ্জা শরমের মাথা খাওয়া। কোনো মেয়ে যদি হঠাৎ পড়তো পরপুরুষের সামনে, ফস করে তার ঘুমটাটা নামতো নাকের ডগা পেরিয়ে, জিভ কেটে চট করে দাঁড়াতো সে পিঠ ফিরিয়ে। ঘরে যেমন তাদের দরজা বন্ধ, তেমনি বাইরে বেরোবার পালকিতেও। বড় মানুষদের ঝিবৌদে পালকির উপরেও আরও একটা ঢাকা চাপা থাকতো মোটা ঘেটা টোপের। দেখতে হতো যেন চলতি গোরস্থান। পাশে পাশে চলতো পিতলে বাঁধানো লাঠি হাতে দারোয়ানজি। ওদের কাজ ছিল দেউড়িতে বসে বাড়ি আগলানো, দাড়ি চোমড়ানো, ব্যাংকে টাকা আর কুটুম বাড়িতে মেয়েদের পৌঁছে দেওয়া। আর পার্বণের দিনে গিন্নিকে বন্ধ পালকি শুদ্ধ গঙ্গায় ডুবিয়ে আনা। দরজায় ফেরিওয়ালা আসতো বাক্স সাজিয়ে, তাতে শিবনন্দনেরও কিছু মুনাফা থাকত। আর ছিল ভাড়াটে গাড়ির গাড়োয়ান। বখরা নিয়ে বনিয়ে থাকতো যে নারাজ হতো সে দেউড়ির সামনে বাঁধিয়ে দিত বিষম ঝগড়া। আমাদের পালোয়ান জমাদার শোভারাম থেকে থেকে বাঁও কষত, মুগুর ভাসত মস্ত ওজনের, বসে বসে সিদ্ধি ঘুরত। কখনো বা কাঁচা শাক শুদ্ধ মূলো খেত আরামে, আর আমরা তার কানের কাছে চিৎকার করে উঠতুম রাধা কৃষ্ণ। সে যতই হাঁ হাঁ করে দুহাত তুলত, আমাদের জেদ ততই বেড়ে উঠত। ইষ্ট দেবতার নাম শুনবার জন্য ওই ছিল তার ফন্দি। তখন শহরে না ছিল গ্যাস, না ছিল বিজলি বাতি। কেরোসিনের আলো পরে যখন এলো, তার তেজ দেখে আমরা অবাক। সন্ধ্যাবেলায় ঘরে ঘরে এসে জ্বালিয়ে যেত রেডির তেলের আলো। আমাদের পড়বার ঘরে জ্বলত 2 সলতের একটা সেজ। মাস্টার মশাই মিটমিটে আলোয় পড়াতেন প্যারি সরকারের ফার্স্ট বুক। প্রথমে উঠতো হাই, তারপর আসতো ঘুম, তারপর চলতো চোখ রগড়ানি। বারবার শুনতে হতো মাস্টার মশাইয়ের অন্য ছাত্র সতীন সোনার টুকরো ছেলে, পড়ায় আশ্চর্য মন, ঘুম পেলে চোখে নস্যি ঘষে। আর আমি, সে কথা বলে কাজ নেই। সব ছেলের মধ্যে একলা মূর্খ হয়ে থাকবার মতো বিশ্রী ভাবনাতেও আমাকে চেতিয়ে রাখতে পারত না। রাত্রি 9টা বাজলে ঘুমের ঘরে ঢুলু ঢুলু চোখে ছুটি পেতুম। বাহির মহল থেকে বাড়ির ভিতর যাইবার সরু পথ ছিল খড়খড়ির আব্রু দেওয়া। উপর থেকে ঝুলতো মিটমিটে আলোর লণ্ঠন। চলতুম আর মন বলতো কি জানি কিছু বুঝি পিছু ধরেছে। পিঠ উঠত শিউরে। তখন ভূত প্রেত ছিল গল্পে গুজবে, ছিল মানুষের মনের আনাচে কানাচে। কোনো দাসী কখন হঠাৎ শুনতে পেত শাকচুন্নির নাকি সুর, দড়াম করে পড়তো আছাড় খেয়ে। ওই মেয়ে ভূতটা সবচেয়ে ছিল বদমেজাজে, তার লোভ ছিল মাছের বলে। বাড়ির পশ্চিম কোণে ঘন পাতাওয়ালা বাদাম গাছ, তারই ডালে একটা পা, আর অন্য পাটা তেতালার কার্নিশের পরে তুলে দাঁড়িয়ে থাকে একটা কোন মূর্তি। তাকে দেখেছে বলবার লোক তখন বিস্তর ছিল, মেনে নেবার লোকও কম ছিল না। দাদার এক বন্ধু যখন গল্পটা হেসে উড়িয়ে দিতেন, তখন চাকরেরা মনে করতো লোকটা ধর্মজ্ঞান একটুও নেই। দেবে একদিন ঘাড় মটকিয়ে, তখন বিদ্যে যাবে বেরিয়ে। সে সময়টাতে হাওয়ায় হাওয়ায় আতঙ্ক এমনই জাল ফেলেছিল যে টেবিলের নিচে পা রাখলে পা সুরসুর করে উঠত। তখন জলের কল বসেনি,
বেহারা কাঁখে করে কলসি ভরে মাঘ ফাগুনের গঙ্গার জল তুলে আনত। একতলার অন্ধকার ঘরে সারি সারি ভরা থাকতো বড় বড় জ্বালায় সারা বছরের খাবার জল। নিচের তলায় সেই সব স্যাঁতস্যাঁতে এঁধো কুটুরিতে গা ঢাকা দিয়ে যারা বাসা করেছিল, কেনা জানে তাদের মস্ত হাঁ, চোখ দুটো বুকে, কান দুটো কুলোর মতো, পা দুটো উল্টো দিকে। সেই ভুতুড়ে ছায়ার সামনে দিয়ে যখন বাড়ি ভিতরের বাগানে যেতুম, তোলপাড় করতো বুকের ভেতরটা, পায়ে লাগাতো তারা। তখন রাস্তার ধারে বাঁধানো নালা দিয়ে জোয়ারের সময় গঙ্গা জল আসতো। ঠাকুরদার আমল থেকে সেই নালার জল বরাদ্দ ছিল আমাদের পুকুরে। যখন কপার টেনে দেওয়া হতো, ঝরঝর কলকল করে ঝর্ণার মতো জল ভেনিয়ে পড়ত। মাছগুলো উল্টো দিকে সাঁতার কাটবার কসরত দেখাতে চাইত। দক্ষিণে বারান্দার রেলিং ধরে অবাক হয়ে তাকিয়ে থাকত। শেষকালে এলো সেই পুকুরের কালঘনি, পড়ল তার মধ্যে গাড়ি গাড়ি রাবিশ। পুকুরটা বুঝে যেতে পাড়া গায়ের সবুজ ছায়া পড়া আয়নাটা যেন গেল সরে। সেই বাদাম গাছটা এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু অমন পা ফাঁক করে দাঁড়াবার সুবিধা থাকতো, সেই ব্রহ্মদত্তের ঠিকানা আর পাওয়া যায় না। ভিতরে বাইরে আলো বেড়ে গেছে।